নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা। গল্পের নাম বিগড়ে গেলেন হর্ষবর্ধন। মানুষ এখন তো নানান সমস্যায় বোধহয় হাসতে ভুলেই গেছেন। তাই শ্রোতা বন্ধুদের জন্য আমি শিবরামের এই গল্পটাই বেছেছি, যে যাতে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। আশা করি শ্রোতা বন্ধুদের খুব ভালো লাগবে গল্পটা। চলুন গল্পটা শোনাই। এমন পাল্লায় পড়ে মানুষ চিরদিন সহস্র দেখেছি, বিগ্রতে তো দেখিনি কখনো। এমন যে মানুষ, তাকেও সেদিন বিগ্রতে দেখা গেল। সেই যে ডিএল রায়ের একটা হাসির গানে আছে না, রাজা গেলেন দিল্লি কিংবা বম্বে নয়, মাদ্রাজ কিংবা ব্রহ্মে নয়, ট্রেনে নয়, প্লেনে নয়, রেল কি স্টিমার চেপে রাজা গেলেন ক্ষেপে। অনেকটা সেই রকমই ব্যাপারটা হলো যেন। জীবনে হাজার মানুষের হাজার রকমের পাল্লা সব কাটিয়ে এসে শেষটায় কিনা সামান্য একটা জানলার পাল্লায় পড়ল হর্ষবর্ধন। আর সেই এক পাল্লাতেই তার অমন দিলদরিয়া মেজাজ গেল খিচড়ে। হর্ষবর্ধন, গোবর্ধন আর আমি তিনজনে আমরা দূর পাল্লার যাত্রী। একটা ফার্স্ট ক্লাস কামরার 3টে বার্থ রিজার্ভ করে আমরা পাটনা যাচ্ছি। সন্ধেয় চেপেছি হাওড়ায়, সকালে পৌঁছবো পাটনা স্টেশনে। ওপরের 2টো বার্থে গোবরা আর আমি, তলাকার একটা বার্থে হর্ষবর্ধন। তলায় অপর বার্তায় ছিলেন অন্য আরেকটা ভদ্রলোক। কোথায় যাচ্ছে কে জানে। হর্ষবর্ধন পাটনায় তার কারখানার কাঠের কারবারের একটা শাখা খুলতে যাচ্ছিল। আমাকে এসে ধরলেন, চলুন, আপনি আমার দোকানের দ্বার উদ্ঘাটন করবেন। আরে আমি কেন? ওসব কাজ তো মন্ত্রীরাই করেন মশাই। পাটনায় কি কোনো মন্ত্রী পাওয়া যায় না? আমি একটু অবাকই হই। কেন, সেখানে কি কোনো মন্ত্রীর পাট নেই? সত্যি বলতে এসব কাণ্ড কারখানার মধ্যে যেতে আদৌ আমার উৎসাহ হয় না। ওই উদ্ঘাটন, উন্মোচন, ফিতে কাটা, এগুলোকে আমি মন্ত্রীদের অভিনয়ের একটা পার্ট বলেই জানি। থাকবে না কেন, বললেন তিনি। তবে তাদের কারোর সঙ্গে আমার ঠিক সেরকম দহরম মহরম নেই, একদমই নেই। একদমে কথাটা শেষ করে নব উদ্যমে তিনি পরের কথাটা জানালেন। তাছাড়া জানেন কি মশাই, দাদার কথায় বাধা দিয়ে গোবর্ধন ফোড়ন কাটল মাঝখান থেকে। তাছাড়া আপনিই বা মন্ত্রীর চেয়ে কম কিসে বলুন? দাদার মুখ্যমন্ত্রী আপনিই তো। দাদাকে যত কুমন্ত্রণা আপনি ছাড়া কে দেয়? আর তাছাড়া আরেকটা কথা, হর্ষবর্ধন তার কথাটা শেষ করে, কলকাতায় তো এখন সব ছানা কন্ট্রোল হয়ে মিষ্টি ফিষ্টি একেবারে নেই। এখানকার কারিগররা সব কোথায় গেছে জানেন? সবাই সেই পাটনায় গিয়ে সন্দেশ বাড়াচ্ছে। কলকাতার মেঠাই এখন সব সেখানে। নতুন গুড়ের সন্দেশ যদি খেতে চান তো চলুন পাটনায়। নতুন গুড়ের এই নিগুড়ো সন্দেশ লাভের পর পাটনায় যাওয়ার আর কোনো বাধা তখন রইল না। বম্বে এক্সপ্রেস অন্ধকারের ভেতর দিয়ে ঘটাংঘটের ঘটঘটাঘট তুলে ছুটে চলছে। তলার সেই অপর বাঘটার ভদ্রলোক উঠে জানলার পাল্লাটা নামিয়ে দিলেন হঠাৎ। হর্ষবর্ধন বলেন, এ কি হলো মশাই, জানলাটা বন্ধ করলেন কেন? মুক্ত বাতাস আসছিল তো বেশ। ঠান্ডা আসছে কি না, বললেন সেই ভদ্রলোক। ঠান্ডা? ওপরের বার থেকে যেন ধপাস করে পড়ে হর্ষবর্ধন। তার নিজেকার বাড়তে শুয়ে থেকেই ঠান্ডা এখন কোথায় মশাই? সবেতেই অঘ্রাণ মাস,
শীত পড়েছে নাকি এখনই? উঠে জানলার পাল্লাটা তুলে দিয়ে প্রাণ ভরে তিনি অঘ্রাণের যেন একটা ঘ্রাণ নিলেন। আহা, কি মিষ্টি হাওয়া! রীতিমতন হাড় কাঁপানো হাওয়া মশাই, জবাব দিলেন সেই ভদ্রলোক। তারপরে জানলাটা ফের নামিয়ে দিলেন। তখনই হাড় কাঁপানো হাওয়া! দেখছেন না আমি একটা ফিনফিনে আদির পাঞ্জাবি গায়ে দিয়েছি? বলে হর্ষবর্ধন জানলাটা তুলে দিলেন আবার। ফিনফিনে তো দেখছি ওপরে, কিন্তু তার তলায়? শুধলেন সেই অচেনা ভদ্রলোকটা। ফিনফিনের তলায় তো বেশ পুরো কোট এঁটেছেন একখানা, তার তলায় আবার একটা অলস্টারও দেখছি। এবার আমাকে প্রতিবাদ জানাতেই হয়। ওটা ওর কোট নয়, ওটা গায়ের মাংস, বেশ মাংসল দেহ, দেখছেন না ওর। আর যেটাকে আপনি অলস্টার বলে ভ্রম করছেন, সেটা আসলে হচ্ছে ওর ভুঁড়ি। ওই হলো মাংসের কোটিং তো। তা সেই কোটের চেয়ে সে কিছু কম নাকি? ওতেও তো বেশ গা গরম থাকে, কোটের মতোই গরম রাখে গা। হাড়ে তো ঠান্ডা হাওয়া লাগতে পায় না। আমার এই হাত জিরজিরে শরীরে অলস্টার চাপিয়েও ঠান্ডায় শিরশির করছে সব হাত পা। বলতে বলতে সত্যি যেন তিনি শিহরিত হতে লাগলেন শীতে। তারপর আমার মাফলারটাও আনতে ভুলে গেছি আবার। আমার আবার টনসিলের দোষ আছে জানেন। গলায় যদি একটু ঠান্ডা লাগে তো আর রক্ষে নেই। মুক্ত বাতাস দারুণ স্বাস্থ্যকর, তাতে কখনো টনসিল বাড়ে না। হর্ষবর্ধন জানান বাড়তে পারে না বলে পাল্লাটা সে গভীরভাবে তুলে দেন আবার। আপনার বাড়ে না, কিন্তু আমার বাড়ে। আপনার কি? গলায় তো বেশ একটা মোটা কমফোর্টার জড়িয়ে রয়েছেন। আমার গলায় কমফোর্টার? হর্ষবর্ধন ঊর্ধ্ব নেত্রে আমাকেই যেন সাক্ষী মানতে চায়। না মশাই, গলায় ওর কোনো কমফোর্টার নেই। বাধ্য হয়েই বলতে হয় আমার। আপনার টনসিলের দোষ বলছেন, কিন্তু চোখেরও বেশ একটু দোষ আছে দেখছি। ওর গলায় পুরু মতন ওটা যা দেখছেন, ওকে কি বলা যায় আমি অবশ্য জানি না। গরুর হলে গলকম্বল বলা যেত, কিন্তু ওকে তো গরু বলা যায় না। বলে হর্ষবর্ধনকে একটা কমফোর্ট দিই। ওর ক্ষেত্রে ওটাকে গলার ভুঁড়ি বলতে হয় বাধ্য হয়ে, কিংবা ভুঁড়ি ভুঁড়ি গলাও বলতে পারেন। গলায় কেউ কম্বল জড়ায় নাকি? হর্ষবর্ধন আমার দিকে অগ্নি দৃষ্টি হানেন এবার। গরুরাই গলায় কম্বল জড়ায়? সেই কথাই তো বলেছি আমি, কৈফিয়তের সুরে জানাই। গরুর হলে ওটা গলকম্বল হতো, আপনার বেলা তো তাই নয়, তাই তো আমি ওটাকেই ওরম বলছি। আপনার টনসিল ঢাকা একটা কিছু রয়েছে তো তবু, বলে ভদ্রলোক উঠে জানলার পাল্লাটা আবার নামিয়ে দিলেন। যাক, আমি কোনো তর্কের মধ্যে যেতে চাই না, নিজে সতর্ক আমি থাকতে চাই, ব্যাস। হর্ষবর্ধন উঠে তুলে দিলেন পাল্লাটা। গরমে আমার দম আটকে আসে, বন্ধ হওয়ায় স্বাস্থ্য খারাপ হয়। চারদিক বন্ধ করে দূষিত আবহাওয়ার মধ্যে আমি মোটেই থাকতে পারি না। আরে আপনি কি আমাকে খুন করতে চান নাকি? ভদ্রলোক উঠে খুলে ফেললেন ফের পাল্লা। ঠান্ডা লেগে আমার সর্দির থেকে কাশি, কাশির থেকে গয়া, টাইফয়েড, তারপর নিউমোনিয়া, তার থেকে পঞ্চত্ব প্রাপ্তি। ওপরের বার থেকে জুড়ে দেয় গোবর্ধন। ব্যঙ্গের সুরেই সে বলতে থাকে, তাই হোক আমার, তাই আপনি চান নাকি? আপনি তো বেশ লোক মশাই, বলে তিনি পাল্লাটা আবার নামিয়ে দিলেন। আর আপনি কি চান শুনি? দূষিত বন্ধ আবহাওয়ায় আমার হেঁচকি উঠুক, হাঁপানি হোক, যক্ষা হোক, টিবি হোক, ক্যান্সার হোক, নাড়ি ছেড়ে যাক, দম আটকে মারা যাই আমি,
এটাই কি আপনি চান নাকি? হর্ষবর্ধন উঠে পাল্লাটা তোলেন আবার। এইভাবেই চলল দুজনের, পালা করে পাল্লা তোলা আর নামানো, পাল্লা দিয়ে চলল দুজনার। করতে করতে এসে পড়ল খড়গপুর। বম্বে এক্সপ্রেস সেখানে থামতেই হর্ষবর্ধন তেড়ে ফুড়ে নামলেন কামরার থেকে। যাচ্ছি, আমি গার্ড সাহেবের কাছে যাচ্ছি, আপনার নামে কমপ্লেন করতে চললাম। আমিও যাচ্ছি। তিনিও নামলেন সঙ্গে সঙ্গে। আমিও নামলাম ওদের পিছু পিছু। কেবল গোবরাই রইল কামরায় সব মালপত্র সামলাতে। গার্ড সাহেব দুপক্ষেরই অভিযোগ শোনেন, শুনে মাথা নাড়েন গভীরভাবে। এ তো ভারী মুশকিল ব্যাপার দেখছি। সারসি তুললে আপনার স্বাস্থ্যহানি হয়, আর সারসি নামালে আপনার, তাই তো? ভারী মুশকিল তো। আচ্ছা চলুন দেখি গিয়ে। কোন কামরাটা বলুন তো আপনাদের? বলতে বলতে তিনি এগোন। ওই ফার্স্ট ক্লাস কামরাটা বলছেন তো? জানলাটা এখন বন্ধ রয়েছে না, খোলা আছে? আমি নামিয়ে দিয়ে এসেছি পাল্লাটা, সেই ভদ্রলোক জানায়। ওটার সারসিটা তো ভাঙা বলেই জানতাম, ওর পাল্লার কাঁচটা তো বসানো হয়নি এখনো, যতদূর আমার মনে পড়ছে। আপনি বলছেন কাঁচের পাল্লাটা নামিয়ে দিয়ে এসেছেন, কিন্তু কে যেন মুখ বাড়াচ্ছে না জানলা দিয়ে। আমার ভাই গোবর্ধন, হর্ষবর্ধন জানায়। পাল্লার কাঁচটা ভাঙাই রয়েছে তালে, নইলে ছেলেটার সারসির ভেতর দিয়ে মুখটা বাড়ায় কি করে? যান যান, আর সব আপনারা উঠে পড়ুন তো, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে, টাইম ইজ আপ। বলতে বলতে গার্ড সাহেবের নিশানা নড়ে, গাড়ি ছাড়ার ঘন্টাও পড়ে, আর হর্ষবর্ধন কামরায় এসে গোবরাকে নিয়ে পড়েন। তোর কি সপ্তাহে মাথা না গলালে চলে না? কি আক্কেল তোর বল দেখি? কে বলেছিল তোকে ওই কাঁচের সারসির ভেতর দিয়ে মাথা গলাতে? কে বলেছিল? কে? সমস্ত চোটটা তার উপরেই গিয়ে পড়ে তখন। এমন তিনি বিগড়ে যান যে ঠাস করে একটা চড়ও বসিয়ে দেয় গোবরাকে। কাঁচের ভেতর দিয়ে মাথা গলানো, সত্যি এমন কাঁচা কাজ কি মানুষ করে? আমি গোবরাকে না দুষে আর পারি না। এই হাস্য কৌতুকে ভরা সুন্দর গল্পটা শ্রোতা বন্ধুদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করবে। আর যারা এখনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, যাতে আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন গল্প নিয়ে হাজির হতে পারি।